প্রতিদিন জামালের বউ বারান্দা হইতে ফুলকপি ব্রোকলি ছুঁড়ে মারার ফলে রাস্তায় থাকা যে কারেন্টের তার সেটা ছিঁড়ে যায়। প্রতিদিন যখন জামাল ব্রোকলি নিয়ে আসতো বাজারিতে, তার বউ খুব বিরক্ত হয়। তখন তার বউ জানালা হইতে ব্রোকলি নিক্ষেপ করে রাস্তায়, কিন্তু ব্রোকলি পড়ার কারণে রাস্তার কারেন্টের তার ছিঁড়ে গেল। এমত অবস্থায় নিজের বেহালার তার দান করলেন রিপন। ভায়োলিন স্ট্রিংস গুলো দিয়ে তিনি বৈদ্যুতিক তার রিপেয়ার করলেন। সে সময় তারের অনেক অভাব ছিল। রিপনের বউ কক্সবাজার যায়। সে দেখতে পেল একটা গিফটের প্যাকেট। সেটা খোলার পর দেখতে পায় যেটা খাওয়ার পর তার হ্যালোসিনেশন হয়। গিফটের প্যাকেটের ভিতর ছিল ক্যানাবিস কেক। সে তখন প্রচুর পরিমাণে হ্যালোসিনেট থাকে। তখন রাত বাজে ৩:৪০, কিন্তু রাস্তায় থাকা ঘড়ির ব্যাটারি শেষ ছিল, যার কারণে ঘড়িতে তখনও বাজে ৯:৩০। কিছুক্ষণ পর রিপন কিডন্যাপ হয়। কিডন্যাপ হওয়ার পর সে দেখতে পায় তার হাত দুইটা বাঁধা। তাকে সার্ভাইভ করতে হইতেছে। প্রতিনিয়ত অনেকগুলো সার আসে তাকে ঢুস দিতে। সে নিজেকে সার্ভাইভ করে। সে মুভমেন্ট এক জায়গায় তার এক জায়গায় করে। তার দুই হাত বাঁধা শিকলে। সারের ঢুস খেলে সে মারা যাবে। আর এগুলোই দেখে কিডন্যাপাররা মজা পায়। তারা ছিল ভাগ ব্যবসায়ী, লোকাল টাইগার বিজনেসম্যান, কিন্তু তারা গ্রামে গোপনে মানুষকে কিডন্যাপ করতো এবং মুক্তিপণ দাবি করতো। আর এইসব ভিডিও তৈরি করে তারা ইনকাম করত, যা ছিল নিষিদ্ধ। আর এই গেমের কারণে অনেক মানুষের মৃত্যু হয়। এটা ছিল অক্স রেসিং গেম। কিডন্যাপাররা এই গেম এইসব ভিডিও করতো এবং এই ভিডিওর সিডি বিক্রি করে তারা টাকা উপার্জন করত, কিন্তু যেটা ছিল নিষিদ্ধ। এরপর সেই ব্যক্তিকে হত্যা করত মুক্তিপণ পাওয়ার পর। তাছাড়া বাচ্চা যখন দেখলো তার ভায়োলিন, তার শখের ভায়োলিনটা তার বাবা মা দিয়ে দিল রাস্তার সামনে ফ্যাশন হিসাবে, যখন দেখতে পায় রিপন তার বাসার সামনে রাস্তায় ভায়োলিন ফিট করছে, এটা দেখার পর যখন এটা একটা ট্রেন্ডে পরিণত হয়, তখন বাচ্চার ভায়োলিনটা চলে যাওয়াতে বাচ্চা ক্ষিপ্ত হয়ে তার বাঘের কাছে খুলে দিলে একটা বাঘ বাইর হয়। পুলিশ যখন কিডন্যাপারদের গাড়ি থামায়, জিজ্ঞেস করে ওকে কোথায় নিয়ে যাচ্ছে, তখন কিডন্যাপাররা বলে সে আমাদেরই বন্ধু, কিন্তু সে ডিপ্রেশন থেকে বিষ খাওয়ার ফলে সজ্ঞান। তাকে আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। বাঘ কাছার থেকে বাইরে হওয়ার পরই কি সকল কিডন্যাপারকে খাওয়া শুরু করে, এবং খাওয়ার পর এক পর্যায়ে রিপনকে খাইতে যায়। কিন্তু রিপনকে খাইতে যাওয়ার আগে বাঘের চোখ পড়ে গরুর বসি খাওয়ার বালতির দিকে।
এবং গরুর ভুসিকর বালতির ভিতরে কি আছে এটা দেখতে গিয়ে বাঘের মাথায় বালতি আটকে যায়। তখন বাঘ এদিক ওদিক করতে থাকে। বাঘ বুঝতে পারে না বাঘের মাথা হইতে কিভাবে বালতি সরানো যাবে। এবার অন্ধকারে, তখন প্রচুর লোডশেডিং ছিল, অন্ধকারে বাঘ বনের একটা গৃহে প্রবেশ করে, পুরাতন বাসায়। আর এদিকে গ্যারেজে লোডশেডিং এ একটা আলবানিয়ান ব্যাংক প্রবেশ করে। ব্যাংকটা অনেক অদ্ভুত একটা ব্যাংক, আলবানিয়ান ব্যাংক। এই ব্যাংকটা যখন প্রবেশ করে গ্যারেজের ভিতর, গ্যারেজের দুজন কর্মী ব্যাংকটাকে ধরার জন্য গ্যারেজের পিছনের রাস্তার দিকে দৌড়তে, ব্যাংকটাও দৌড়তে থাকে। ব্যাংকের পিছন পিছন দৌড়তে দৌড়তে তারা দেখতে পায় রিপন শিকলে বান্ধা গাছের সাথে। রিপনকে উদ্ধার করে। আর এদিকে থেকে কিডন্যাপারদের লাশ, রক্তের লাশ। বাঘ একটু আগে আক্রমণ করে গেছে। একজন তীরন্দাজ বাহাদুরি করে বাঘের মাথা হইতে বালতি সরায়, কিন্তু তাকে বাঘ আক্রমণ করে খেয়ে ফেলে সেই পুরাতন গৃহের পর। বাঘ সেই গৃহের ভিতরে বসবাস করতে শুরু করে, যেটা ছিল জমিদারদের অনেক পুরাতন বাসা, জঙ্গলের ভিতরে সেটা অবস্থিত। এই বাঘটার একটা ভালো দিক, এই বাঘ প্রচুর পরিমাণে ষাঁড় ও গরু খেয়ে ফেলাতে বা গ্রামের ভিতরে আর এখন ষাঁড় নিয়ে জুয়া খেলা হয় না। আগে ষাঁড়ের দৌড় নিয়ে মানুষ বাজি ধরতো, জুয়া খেলতো, যেটা ছিল পাপ। এই বাঘ ষাঁড়দের আক্রমণ করার কারণে গ্রামে এখন ষাঁড়ের দৌড় করে টাকা অপচয় হয় না এবং সময় নষ্ট হয় না। এই বাঘের কারণে গ্রামের মানুষদের অর্ধেক পাপ মোচন হয়। যে সকল লোভী পরিবার বাঘ পালতে শুরু করে, সে সকল পরিবারের সকলেই মৃত্যুবরণ করে বাঘের আক্রমণে। লোকাল বাঘ ব্যবসায়ীরা, যারা স্থানীয় বাঘ ব্যবসায়ী, তারা দাবি করে তারা একটা মিথ্যা গুজব চড়ায়। গুজবটা ছিল, তারা বলছে এই বাঘটাকে হত্যা করতে বলছে। স্যাটেলাইট থেকে চেকিং করছে, ফরেস্টের ভিতরে একটা মানুষকে বাঘ অবস্থান করছে, তাকে হত্যা করতে হবে। পুরোটাই ছিল লোকাল অ্যাসোসিয়েশনের মিথ্যা গুজব, কারণ তারা লস খাইছে। তারা যে অক্স গেমের বিজনেস করে, সে অক্সদের খেয়ে ফেলাতে বাঘের উপর তারা ক্ষিপ্ত ছিল। কারণ বাঘের কারণে বাঘের চেয়ে ষাঁড়ের দৌড় টিকিট বেশি বিক্রি হইত। সেই কারণে শয়তানরা তখন তারপর বাঘ লুকিয়ে থাকা গৃহের চারিদিকে দরজা জানালা সবকিছু ইট দিয়ে লক করে দেয়, যাতে বাঘ অক্সিজেন না পেয়ে মারা যায়। আর গ্রামের যে জমিদার, যে নিষেধ করছিল বাঘটাকে হত্যা করতে, জমিদার আবার সেই ষাঁড়ের দৌড়ের জুয়া খেলার বিরুদ্ধে ছিল। জমিদার বলছিল বাঘটাকে হত্যা না করতে, কারণ বাঘ অনেক উপকারে আসে। লোকাল টাইগার বিজনেসম্যান যারা, এরা গোপনে বাঘটাকে হত্যা করতে চায়, কিন্তু জমিদারকে বুঝে বাঘটাকে শুধু বন্দি রাখছে। বাঘের খুব কষ্ট হইতো অক্সিজেন ছাড়া, অল্প অক্সিজেন নিয়ে বাঘকে টিকে থাকতে হইত। কারণ যারা বাঘ খুঁজতে আসছিল তারা অন্ধকারে দেখতে পায় বাঘের চোখ জানালার ভিতর হইতে ফ্লাশিং করে অন্ধকারে। তখন তারা বুঝে ঘরের ভিতরে বাঘ আছে। আর তাই বাইরের জানালার গ্রিল ছিল, এই জন্য বাঘ বাইরেতে পারবে না, যদিও তারপরও পুরো জানালাটা ইট দিয়ে প্লাস্টার করে দেয়, যাতে বাঘ কোনো অক্সিজেন না পায়। অল্প অক্সিজেন নিয়ে বাঘকে টিকে থাকতে হয়। এরপর দুজন ব্যক্তি আসে ঝালাই করতে স্টিল দিয়ে,
কিন্তু ততক্ষণে গ্রামের যে জঙ্গল, সে জঙ্গলে অ্যানাকোন্ডা আসে। অ্যানাকোন্ডা এসে গিলে ফেলে তাদের। বাঘ খুব অল্প অক্সিজেন পাইতো, কারণ দরজা জানালা সবকিছুই দেয়াল দ্বারা প্লাস্টার করা। কিন্তু গ্রামবাসীরা গোপনে চাইতো বাঘটাকে রক্ষা করতে। কিন্তু লোকাল টাইগার বিজনেসম্যানরা এই বাঘটাকে প্রাকৃতিকভাবে হত্যা করতে চায়, কারণ জমিদারের অর্ডার ছিল বাঘটাকে হত্যা না করতে। কিন্তু তারা ভিতরে ভিতরে চাইতো বাঘটাকে হত্যা করতে। প্রথম দিকে যখন গ্রামের ভিতর জঙ্গলে কোথায় আছে বাঘটা, হাঁটতে হাঁটতে কোথায় গেছে সেটা খুঁজতে থাকে, তখন তারা কেউ পুরো জঙ্গলের যে ফ্লোর সেখানে খুঁজে পাওয়া যায়নি বাঘের পায়ের ছাপ। কারণ পুরো জঙ্গল ছিল ইট দ্বারা বেষ্টিত। পুরো জঙ্গলটা ফ্লোর করা ছিল, পুরো জঙ্গলের মাটিতে ইট বিছানো ছিল। তাই তারা প্রথম দিকে বুঝতে পারেনি বাঘটা হাঁটতে হাঁটতে কোথায় গেছিল। কিন্তু একদিন অন্ধকারে জানালার ভিতরে যখন বাঘের চোখ জ্বলতে শুরু করে, তখনই তারা বুঝে বাঘ এই ঘরের ভিতরে আছে। আর সাথে সাথে দেয়ালটা ইট দ্বারা প্লাস্টার করে দেয়। লোকাল টাইগার বিজনেসম্যানরা সেই বাঘ বন্দি থেকে ঘরটাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ফেলতে চাইছিল কেরোসিনের লাইটে, গ্যাস লাইটার দিয়ে। কিন্তু গ্রামের যে চেয়ারম্যান, সে নিষেধ করে, কারণ বাঘটাকে হত্যা করা যাবে না। কিন্তু লোকাল বিজনেসম্যানরা ভিতরে ভিতরে ক্ষিপ্ত ছিল, কারণ তার কারণে অক্স রাইডিং গেম, যে ষাঁড়ের দৌড়, বিপজ্জনক ষাঁড়ের দৌড় যেটা দিয়ে জুয়া হইতো, সেটা বন্ধ হয়ে যায়, কারণ ষাঁড়দের হত্যা করে বাঘ। তারা প্ল্যান করছিল 4 দিন পরেই সেই গৃহে আগুন দিবে, আর সেই গৃহের বাইরে একটা পাহারাদার রাখে পাহারা দেওয়ার জন্য বাঘটিকে, যাতে কেউ বাইরে হইতে সে বাঘটাকে মুক্ত করতে না পারে। এবং কেউ কোনো খাবার দিত না বাঘটাকে, যাতে বাঘটা ক্ষুধায় মারা যায়। কিন্তু বাঘটা খুব বুদ্ধিমান ছিল, সে দেখতে পায় তার ফ্লোরে কাঠ ভাঙা এবং মাটি আছে। সে মাটি খুঁড়তে থাকে, মাটি খুঁড়তে থাকার ফলে মাটি যখন খুঁড়ে গর্ত করে, তখন বাইরে থেকে চিকা আসে, বেজি আসে এবং ছোট ছোট মুরগির বাচ্চা আসে, যেগুলো খেয়ে সেই বাঘটা জীবন ধারণ করতে পারে। কিন্তু যেদিন ভয়ানক আসমান হইতে বৃষ্টি নামতে শুরু করে, তখন ছাদের ফুটা দিয়ে বৃষ্টির পানি পড়তে শুরু করে বাঘের ঘরে। প্রায় অনেকে মনে করে বাঘ হয়তো আজকে বন্যায় ডুবে মারা যাবে, কারণ বাঘের জানালা ইট দ্বারা লক করে দেওয়া হয়েছে। কারণ যেদিন জানালাতে দেখা গেছিল, বাইরের লোক দেখতে পাচ্ছেন জানালাতে বাঘের চোখ জ্বলে অন্ধকার করে। কিন্তু সৌভাগ্যবশত বাঘ যে গর্ত করছিল, যে গর্তের ভিতর দিয়ে চিকা, বেজি, ছোট ছোট মুরগির বাচ্চা হাসতে থাকে বনের, আর বাঘ সেগুলোকে জীবন ধারণ করে, সেই গর্তের ভিতর দিয়েই বৃষ্টির পানি চলে যায়, যার কারণে বাঘকে আর ডুবে মরতে হয় না। একদিন ফাহিম এসে সুনামি হওয়ার আগে পাহারাদারকে হত্যা করে ছাতার হুক দিয়ে। আর বাঘ যে ঘরে অবস্থান করছিল, সেই ঘরের নিচে শীত কাটে, বড় করে শীত কাটে, যার কারণে সকালবেলা বাঘ ঘুমিতে উঠে দেখতে পায় বড় করে শীত কাটা গর্ত, সেটার ভিতর দিয়ে বাঘ পালায় সুনামি হওয়ার আগে। আর সুনামি হওয়ার পর মারা গেল অনেকেই। বাঘ মুক্তি লাভ করলো এবং বাঘকে যথেষ্ট সেফ প্লেসে পাচার নিল। আমেরিকান জু অ্যাসোসিয়েশন আসে, বাঘকে রক্ষা করে উদ্ধার করে। একদিন যখন সুনামি ঘটে, তখন সুনামিতে অনেক মানুষ মারা যায়। সবাই জানে বাঘ হয়তো সুনামিতে মারা গেছে ঘরের ভিতর পানি উঠে, কিন্তু বাঘ মরেনি। বাঘ তার আগের দিনই ঘর হইতে পালায়।
ফাহিম একটা টিসুনামি সেফ হাউস তৈরি করছিল, যেটা টিসুনামি শেল্টার হাউস ছিল। সকল ভালো মানুষরা এবং ভালো ভালো প্রাণীরা সেখানে আশ্রয় লাভ করে এবং তারা নিরাপদ স্থানে থাকতে পারে। কিন্তু যারা এই টিসুনামি হাউস যা আশ্রয় লাভ করেনি, বলছিল এটা আমেরিকার ডিজাইন আর্কিটেকচার সিস্টেম, আমরা বয়কট করি, আমরা এই টিসুনামি শেল্টার হাউসে আশ্রয় কেন নিব, এটা তো আমেরিকান আর্কিটেকচার ডিজাইনিং সিস্টেম। এসব করতে করতে তারা আর আশ্রয় লাভ করতে পারে না এবং সুনামিতে প্রচুর পরিমাণে এলিগেটর শহরে চলে আসে এবং শহরে আসার পর সকল লোভী ব্যক্তি এবং অহংকারী তাদের সবাইকে এলিগেটররা খেয়ে ফেলে। আর ভালো ভালো মানুষরা তখন সুনামিতে এসে সুনামি শেল্টার হাউস যা আশ্রয় লাভ করে বন্যায় ডুবে যাওয়ার হাত